নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আগের যে ঘটনাটা যেটা আমি পোস্ট করেছিলাম, বৌরানী, আমার ঠাকুমার মুখে শোনা একটা বহু পুরাতন ঘটনা, বললাম তো অনেক অনেক জায়গায় ভুলে গিয়েছিলাম, আবার মার সাহায্য নিয়েছি। আপনাদের ভালো লেগেছে শুনে আমার খুবই ভালো লাগলো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু ভয়ও পাচ্ছিলাম যে আপনারা ঘটনাটিকে কিভাবে নেবেন, বিশ্বাস করতে পারবেন কি না। বিশ্বাস অবিশ্বাস তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে। তো সেটা মাথায় রেখেই ভাবছিলাম যে কি জানি ঘটনাটি বলা ঠিক হবে কি না। এরকম ঘটনা তো আমার ঝুলিতে প্রচুর আছে। আবার একজন কমেন্ট করেছেন যে এরকম ঘটনা আরও শুনতে চান। তো আজকের ঘটনাটাও কিন্তু একটা হাড় হিম করা ঘটনা, হাড় হিম করা যাকে বলতে পারি। ঘটনাটি গতকাল রাতে এবং দিনে মিলিয়ে আমি দুটো ঘটনা পেয়েছি। একটা ছোট্ট ঘটনা এক দিদিভাই আমায় পাঠিয়েছেন, আরেকটি বেশ বড় একটি ঘটনা যেটা আজকে বলতে চলেছি। সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন, উনি বললেন আমার নাম হচ্ছে অনিতাদি, আমি সিথিতে থাকি, সিথির মোড়ে। এবার ওনার গলা শুনেই মনে হচ্ছিল, এবং উনি আমায় বললেন যে সোফিয়া তুমি কিন্তু আমার সন্তানের মতো, বা ছোটই হবে। ওনার কিন্তু দিদিভাইয়ের প্রচুর বয়স হয়েছে। তো উনি তখন আমাকে যেটা বললেন যে আমি তো তোমার চ্যানেল কেন, অনেক চ্যানেলেই ঘুরে বেড়াই, আমি দেখছি যে মানুষের বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার চলে আসছে, বা এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো, এই ব্যাপারগুলো আসছে। কাজেই একটু দুরু দুরু বক্ষেই আমি এই চ্যানেলে তোমার কাছে এলাম। কারণ হচ্ছে যে তুমি যেহেতু বলেছো তোমাকে আমি অসম্ভব ভালোবাসি, তুমি যেহেতু কদিন ধরেই বলছো তোমার স্টক কম, তোমার এখন গল্পের ঝুলি নিঃশেষিত প্রায়, তো সেই জায়গা থেকে আমি তোমাকে এই ঘটনাটি বলবার জন্য এগিয়ে আসলাম। আর ঘটনাটি কিন্তু বহু বহু বছর পুরাতন। ওনার ঠাকুমার যিনি মা ছিলেন তার সময়কার ঘটনা। তার মানে বুঝতে পারছেন ওনারই এখন ভালো বয়স হয়ে গেছে, ওনার কণ্ঠস্বরে যা বুঝলাম। কারণ উনি তো ওনার মানে সংখ্যা হিসেবে সেইভাবে বয়সটা বলেননি, উনি বলেন আমার প্রচুর কিন্তু বয়স হয়েছে। তা আপনাদের ফ্ল্যাশব্যাকে আমি কিন্তু অনেক দূর অবধি, মানে অনেক পুরাতন সময় কিন্তু আজকে নিয়ে চলে যাব। চলুন তাহলে ঘটনাটি স্টার্ট করা যাক। আচ্ছা, আপনারা নিশ্চয়ই রাজস্থানের রূপ কানোয়ারের নাম শুনেছেন, যিনি সতী হয়েছিলেন। আমাদের দেশেও কিন্তু রমরমিয়ে কিন্তু সতী প্রথার প্রচলন ছিল, যেটা 1829 সালে, আমি যদি ভুল না করি, লর্ড বেন্টিংয়ের হাত ধরে কিন্তু এই প্রথাটার বন্ধ হয়। তো এই সময়ে এই আজকের ঘটনাটি এই সময়কে ঘিরে। তো নবদ্বীপের কোনো একটি গ্রামের একটি বর্ধিষ্ণু পরিবারের একমাত্র কন্যা সন্তান ছিল কমলা। তার 3 দাদা, তারা যথেষ্ট উপযুক্ত, তারা মানে তাদের বিয়ে থা হয়ে গেছে, তাদের ওয়াইফরা সব রয়েছে বাড়িতে, বৌদিরা আর কি, কমলার বৌদিরা সব রয়েছে। আর যেহেতু কমলা সবার ছোট মেয়ে, তার আদরের কোনো সীমা পরিসীমা ছিল না, এতটাই মেয়েটি মানে আদরে বড় হয়ে উঠেছিল। কিন্তু ওই যে বলে না যে সব কিছু ভালো হয়েও সেই এক ফোঁটা দুধের বালতিতে এক ফোঁটা চোনা পড়ে যাওয়া, সেরকম ব্যাপার, একটা দুধের বালতিতে এক ফোঁটা চোনা পড়ে যাওয়া, সেরকমভাবেই কমলা দেখতে সুশ্রী ছিল, তার সুন্দর চুল ছিল, সব ছিল। কিন্তু কমলার গায়ের রং ছিল কিন্তু কুচকুচে কালো। আর যে সময়ের কার কথা বলছি, সেই সময়ে কিন্তু কালো মানে কন্যা সন্তানের যদি গাত্রবর্ণ কালো হতো তবে তা ছিল প্রচণ্ড চিন্তার বিষয়। কমলা কিন্তু এদিকে খুবই গুণী ছিল। দাদাদের জোর করে দাদাদের কাছ থেকে সে ধরে টরে নিজের নাম লেখা শিখেছিল, যেখানে কিন্তু সেই সময় পড়াশোনা করলে বলা হতো মেয়েদেরকে হয় সে বিধবা হবে, নয় তার কোনো ক্ষতি হবে। সেই সময় দাঁড়িয়েও কিন্তু নিজের চেষ্টায় দাদাদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে সে নিজের নাম ছোট ছোট যোগ বিয়োগ করা সে জানতো।
এছাড়া আরেকটি খুব ভালো তার গুণ ছিল, সেই বিভিন্ন কাপড়ে বা আসনে সুন্দর নকশা ফুটিয়ে তুলতে পারত। সেই সময় দাঁড়িয়ে যেগুলো সুন্দর গুণের মধ্যে পড়তো সেই গুণগুলো কিন্তু কমলার ছিল। কিন্তু তাকে নিয়ে তো পরিবারের মানে অশান্তির শেষ ছিল না। এত আদরের সে ও বাড়ির মেয়ে, কিন্তু যেহেতু গাত্রবর্ণ এরকম কুচকুচে কালো, তাকে কিন্তু তার মা বাবা তারা কিন্তু সেই 5 বছর বয়স থেকে কিন্তু তার সম্বন্ধ দেখা কিন্তু ঘটক ধরে ধরে স্টার্ট করে দিয়েছিল। কিন্তু ওই যা হয়, পাত্রপক্ষ হাসতে হাসতে আসতো এবং কিন্তু সেখানে দাঁড়িয়ে তার গাত্রবর্ণের প্রচণ্ড চরম নিন্দা টিন্দা করে তারা চলে যেত। শুনতে হতো, এ বাবা এ তো কালো, মানে ঝামা কয়লার মতো গায়ের রং। কখনো শুনতে হতো যে চাঁদের কলঙ্ক। এরকম নানা কটূক্তি তারা আসতেন এবং করতেন আর চলে যেতেন। এই সব সহ্য করতে না পেরে কমলার মা কিন্তু ধীরে 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 কান্নাকাটি করে করে তিনি কিন্তু প্রায় শয্যা নিয়েছিলেন, এরকম বলা যেতে পারে। তো যখন 5 বছর থেকে ব্যাপারটা যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন কমলা 10 বছরের হয়, তখন কিন্তু তখনকার দিনের সমাজ ব্যবস্থাটা অনেক রকম ব্যাপার ছিল। তা ওই গ্রামের যিনি মোড়ল ছিলেন, তিনি তার চেলা চামুন্ডা সব নিয়ে, এই যে বললাম কমলার বাবা তো বেশ বর্ধিষ্ণু তাদের পরিবারটা ছিল, এই পরিবারের দিকে সবসময় মানে তাদের একটা লক্ষ্যই ছিল। তারা কিন্তু একদিন বাড়ি বয়ে এসে ভয়ঙ্কর যাচ্ছে তাই করে তার বাবাকে শোনায়, কমলার বাবাকে দাদাদেরকে সব শোনায় যে তোমরা মেয়ের বিয়ে দিতে পারছো না। অপরাধ ছিল এইটাই যে বিয়ে দিতে পারছে না। তো শোনাবার পর, অকথা কুকথা শোনাবার পর তারা হুমকি দিয়ে যায় যে বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দেব। তো স্বাভাবিক যেটা হয়, ওই পরিবারটির মাথায় তো পুরো বাজ পড়ে যায় যে এটা কি হচ্ছে, এরকমভাবে গ্রামের মোড়ল এসে বলল। এবং তখনকার দিনে কিন্তু মোড়লের কথাই তো গ্রামের শেষ কথা ছিল। কাজে এরকম অন্যায় যে লোকের বাড়ি জ্বালিয়ে দেওয়া বা তাদের ক্ষতি করে দেওয়া, এগুলো কিন্তু তখন কিন্তু প্রায়ই ঘটতো। কিন্তু কমলার বাবা কিন্তু মাথা ঠান্ডা রেখে, এরপরে যখন বললাম কমলার 10 বছর বয়স, তখন থেকে তিনি চেষ্টা এবার শুরু করেন দোজ বরে বা তৃতীয়বার বিয়ে হয়েছে এরকম কোনো পাত্রকে খুঁজে বার করার। তা তারাও কিন্তু আসতে থাকে এবং সেই কমলা গাত্রবর্ণের ওপর প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে তারা কিন্তু নির্লজ্জের মতো কিন্তু চলে যায় এবং দিনের পর দিন চলে যায়। কমলার কিন্তু আর কোনোভাবেই বিয়ে হয় না। এই করতে করতে যখন কমলার 15 বছর বয়স এসে পড়ল, তখন কিন্তু গায়ে একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। আচ্ছা, তখনকার দিনে বিভিন্ন জায়গাতে এরকম মানুষজন কিছু ছিলেন যারা কিন্তু শুধুমাত্র কন্যা সন্তানদের যারা আর কি কোনোভাবেই পাত্রস্থ করতে পারছে না, তাদেরকে উদ্ধার করতেন। তা ওরকম একজন, যেগুলো আমরা টিভিতে দেখেছি, সিনেমায় দেখেছি, বিভিন্ন গল্পে পড়েছি, এই ঘটনাটির পটভূমিকা কিন্তু সেই রকমই, কিন্তু টুইস্টটা হচ্ছে পরের দিকে গিয়ে। তো যাই হোক, সেরকম একজন মানুষ হঠাৎ করে গ্রামে এলো। একজন থুতথুড়ে বৃদ্ধ মানুষ, যার 80-র ওপরে প্রায় বয়স হয়ে গেছে। তার কাজটাই হচ্ছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এলাকায় যাওয়া, গিয়ে সেখানে কন্যাদায়গ্রস্ত যারা পিতা রয়েছে তাদেরকে বাঁচানো, এইটাই। তো তখন আর কোনো উপায়ন্তর না দেখে এদিকে মোড়লরা তো পুরো মানে গ্রামবাসী সহ মোড়লরা পুরো ফুঁসছে যে 15 বছরের তখনকার দিনের মেয়ে, যেখানে 4 বছর 5 বছরে বিয়ে হয়ে যায়, সেখানে সেই মেয়ে বাড়িতে রয়েছে। মানে আকথা কুকথা প্রায় একঘরে মতো করে ফেলা হয়েছে এই ফ্যামিলিটিকে। তখন আর কোনো উপায়ন্তর না দেখে ওই 15 বছরের ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়েটির সাথে কিন্তু এই বৃদ্ধর কিন্তু জোর জবরদস্তি কমলার বাবা কিন্তু বিবাহ দিয়ে দেন। এবার বৃদ্ধের না আছে চাল, না আছে চুলো, সে কোথায় তার বাড়ি, কোথায় ঘর, সেগুলো ওইভাবে কিছু জানার প্রয়োজন হতো না। কারণ কি, মেয়েটি কিন্তু এই বাপের ঘরেই কিন্তু পড়ে থাকতো, তার মাথা ভর্তি শুধু সিঁদুর পরানো হতো তাকে, এইটাই ছিল।
তো ওরকম বৃদ্ধ সাহেব তো বিয়ে হয়ে যায়। ওই বাড়িতে বৃদ্ধ কিন্তু প্রায় মাসখানেক মতো ছিল। হ্যাঁ, মাসখানেক থাকার পর আর প্রচণ্ড তার হাঁপের টান, হ্যাঁ, শ্বাসকষ্ট, এইসব তো যাই হোক। এরপরে ওই বৃদ্ধ একদিন বলেন তিনি 2-3 গ্রাম পরে তার অন্য একজন স্ত্রীর কাছে যাবেন। তা সেই মতো তিনি তো রওনা হয়ে যান। এদিকে কমলা তো যাই হোক শ্বশুরবাড়িতে, বাপের বাড়িতে থেকে যায়। গ্রামও ঠান্ডা হয়ে যায়, কেউ কিছু আর বলে না, ঠিকঠাক মতো সবই চলছে। মাস খানেক বাদে, অর্থাৎ বিয়ে হয়েছে তখন মাত্র 2 মাস, মাস খানেক বাদে একদিন একটা মানে তখনকার দিনে তো ওই চিঠিপত্র ওইভাবে আসতো না, ওই গ্রাম থেকে, যে গ্রামে ওই লোকটি চলে গিয়েছিল কমলার স্বামী, সেখান থেকে একটি খবর আসে যে আপনাদের বাড়ির জামাই তিনি একদম শেষ অবস্থায় রয়েছেন, তিনি আপনাদের গ্রামে ফিরে আসতে চান। এই কথা শুনে তো কমলার বাবা তো তাড়াতাড়ি করে তো লোকজন সবাইকে পাঠায় এবং সেই জামাইকে তিনি কিন্তু সেই গ্রাম থেকে তুলে নিয়ে আসেন। এবার জামাই তিনি জানান যে আমি ওই স্ত্রীর কাছে যাওয়ার পর আমার প্রচণ্ড এই শ্বাসকষ্ট, হাঁপের টান এগুলো বেড়েছে, আমি মনে হচ্ছে আর আমি বাঁচবো না, কিন্তু আমি যখন মানে আর তো আমি বাঁচবো না, আমার তো সময় হয়েই এসছে, আমি এই শেষ সময় আমি কমলার কাছেই থাকতে চাই এবং আমার আমি চাই যে আমার শেষ যাত্রায় কমলা যেন সতী হয়। ভাবতে পারেন আবদারটা, কমলা যেন আমার শেষ যাত্রার সঙ্গিনী হয়, সে যেন সতী হয়। তো এই কথা শুনে মানে পরিবারটি তো পুরো সাংঘাতিকভাবে ভয় পেয়ে যায়। বাড়ির একমাত্র মেয়ে, ছোট্ট মেয়ে, দাদারাও তো রুখে দাঁড়ায় যে আমাদের ছোট বোন, সে মাত্র 2 মাস তার বিয়ে হয়েছে, হ্যাঁ, আপনি তার সাথে মাসখানেক ছিলেন, আর আপনি এখন এরকম আবদার কেন করছেন? আপনার তো প্রচুর স্ত্রী আছে। কিন্তু সে বৃদ্ধ মানে নাছো, সে কিন্তু এই কমলার সাথে একসঙ্গে এক চিতায় যেতে চায়। তো এই অবস্থা যখন, আর গ্রামের লোকজন তারাও তো ঝাঁপিয়ে পড়ে এসে ব্যাপারটা শুনছে এই সমস্ত, তখন তারাও বলছে হ্যাঁ অসুবিধা কি আছে। তখনকার দিনে সতী হতো কেন, সতী করা হতো কেন? সেই মহিলার প্রচুর সম্পত্তি বা কিছু সেগুলো নিয়ে নেওয়ার জন্য। আর কমলা তো শ্বশুরবাড়ি যায়নি, তার স্বামীর কি আছে না আছে কিছু দেখেইনি, কিন্তু অন্যায়ভাবে তার উপর কিন্তু এই জুলুমবাজিটা চলছিল যে হ্যাঁ একে সতী করে ফেলা হোক। তো যাই হোক, একটি দিনে তো, নির্ধারিত দিনে তো হঠাৎ করেই মানে বিধাতার নির্ধারিত দিনে তো ভদ্রলোক তো চলে গেলেন, ওই যিনি আর কি বৃদ্ধ, উনি তো মারা যান। এবার তখনকার দিনে সতী হওয়ার সময় যে সেই গলায় জবা ফুলের মালা, তারপরে সেই সিঁদুর, বড় করে সিঁদুরের টিপ, শীতে ভর্তি সিঁদুর, এবং প্রচুর ঢাক ঢোল সহকারে তাকে সাদা খোলে লাল পেরে শাড়ি পরিয়ে তাকে মানে বীভৎস একটা চিত্র, তাকে শ্মশানের দিকে তো রওনা করা হয়, নিয়ে যাওয়া হয়। আর বাড়ির সবাই তো মানে ডুকরে কেঁদে ওঠে। একটা বাবা মার আদরের সন্তান, তাকে যদি সতী করা হয় তাহলে সেক্ষেত্রে কীরকম হয়, সেরকমভাবে মানে চরম দুঃখের সাগরে তো পরিবার ভাসতে থাকে। কিন্তু তখন এই যে বললাম যে হয়তো তখন এই যে জোয়ারটা, একটা সতী বন্ধ করার যে একটা জনজোয়ার যেটা তৈরি হয়েছিল পরবর্তী সময়, হয়তো তার রেশ টুকটাক কিছু এসে পড়েছিল। একটা অলৌকিকভাবে কোনোভাবে কিন্তু ওই কমলা সেদিন কিন্তু সতী হয়ে ওঠা হয়নি। কিন্তু কমলাকে যখন ফিরিয়ে আনা হয়েছিল তখন দেখা গেছিল যে তার হাত পা কিন্তু জায়গায় জায়গায় পোড়া, তার কাপড়ের কিছু অংশ আগুন ধরে গেছে, সেটা বোঝা যাচ্ছিল। মানে পুরো তার স্বামীর চিতার মধ্যে তাকে যখন জ্যান্ত জীবিত, আর কমলা তো প্রচণ্ড কান্নাকাটি করছিল যে আমি কিছুতেই আমি সতী হতে পারবো না। কারণ তখনকার দিনের ছোট ছোট মেয়েরাও জানতো যে বৃদ্ধ স্বামীর পেছন পেছন তাদেরকেও গিয়ে চিতাতে উঠতে হবে। কি নৃশংস মানে বর্বর প্রথা, ভাবলেও আজকে গায়ে কাঁটা দেয়। যাই হোক,
এবারে তখন তো কমলা কোনো একটা ভাবে, কোনো হয়তো ইনফ্লুয়েন্সিয়াল কোনো মানুষের সহায়তায় বা তার তৎপরতায় এই প্রাণটি কিন্তু রক্ষা পেয়েছিল এবং কমলাকে কিন্তু বাড়িতে ফিরিয়ে আনা কিন্তু সম্ভব হয়েছিল। এবার সেটা কিন্তু ওই দিদিভাই বলতে পারেননি যে কিভাবে সেটা সম্ভব হয়েছিল, কারণ চিতা থেকে কোনো মেয়েকে ফিরিয়ে আনা মানে সেটাও কিন্তু চরম একটা ইয়ে ছিল, মানে খারাপ ছিল সমাজের পক্ষে। তো পরবর্তী সময় এই ঘটনাটি যখন ঘটে যায়, হয়তো মোড়লেরও কিছু করার ছিল না, কেউ কিছু বলতে পারেনি, এমন একজন ক্ষমতাবান কেউ একটা এরকম ব্যাপারটাকে আটকে দিয়েছিল, তখন কিন্তু এই পরিবারটাকে পুরো গ্রামে একটেরে ব্যাগ ঘরে করে দেওয়া হয়। এবারে কমলা তো ফিরে আসে, মা বাবা এক ঘরে হয়ে গেলেও, দাদারা এক ঘরে হয়ে গেলেও কিন্তু সবাই তাকে বুক দিয়ে আঁকড়ে ধরে, কারণ ছোট বোন এবং এত বড় একটা তার জীবনে বিপর্যয় নেমে এসছে। যাই হোক, পাঁচজনে মানে রাস্তাঘাটে তাদের দেখলেই অকথা কুকথা শোনায়, হ্যাঁ, কিন্তু তারা পরোয়া করে না, তারা বোনটিকে কিন্তু আশ্রয় দেয়, কি করবে তখন। তো এই ঘটনার পর কিন্তু কমলার জীবনে আমূল পরিবর্তন নেমে আসে, আমূল পরিবর্তন। সে যখন ওই সতী হওয়ার জন্য তাকে যখন বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও সে চেঁচামেচি করেছিল, বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেটা হয় জোর জবরদস্তি টেনে হিঁচড়ে তো নিয়ে যাওয়া হয়েছিল। ফিরে আসার পর সেই মেয়ে কিন্তু টোটাল চুপচাপ হয়ে যায়, মানে এতটা চুপচাপ হয়ে যায়, মানে যেন মনে হয় যে সে কিছু, যা কিছু কথা হচ্ছে, বাড়ির কেউ তাকে কিছু জিজ্ঞাসা করছে বা কোনো কথা বলছে, সেগুলো যেন তার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, যেন মনে হতো সে অন্য জগতের, সে এই জগতের কিন্তু কিছু বুঝতে পারছে না, কে কি বলছে, মা কি বলছে, বাবা কি বলছে, কিছু বুঝতে পারছে না। নিজের মতো চুপচাপ নিজে থাকতো, খেতে চাইতো না, কখনো জোর জবরদস্তি গিয়ে তার মা বা বৌদিরা তাকে খাইয়ে দিত, খেতে চাইতো না, কিছু না, কোনো একটা কথা বলতো না। আরেকটা জিনিস কিন্তু সে করতো, সেটা হচ্ছে যে রান্নাঘরে তার বৌদিরা বা রান্নার লোক বা কেউ যদি থেকে থাকে, সে যখন রান্না করত তখন কিন্তু এই কমলা ছুটে গিয়ে চেষ্টা করত উনুনের মধ্যে, তখন তো বিশাল বড় বড় কাঠের উনুন জ্বলতো, তার মধ্যে নিজের হাত পাগুলোকে গুজে দেওয়া। এইভাবে কিন্তু 2-3 বার কিন্তু তার টুকটাক কিন্তু হাত পা পুড়েও গেছে। এটা বাড়ির লোককে খুব মানে ভাবাতো যে এরকম করছে কেন, কিন্তু এই ব্যাপারগুলো দিন দিন বাড়তে থাকে। তা একদিন কি হয়েছে, যবে থেকে কমলা ফিরে আসলো তবে থেকে তার যে বড় দাদা, তার যে মেয়ে, ওই 5-6 বছরের একটি মেয়ে, সে কিন্তু ওই কমলার সাথে শুতো রাত্রিবেলা। এবারে একদিন রাত্রিবেলা সেই মেয়েটি ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, ভয়ঙ্কর রাত্রিবেলা। এবারে বাড়ির সবাই তো ছুটে চলে আসে যে কি ব্যাপার। তখন সেই মেয়েটি বলে যে ওই তার আর কি পিসি, হ্যাঁ পিসি, ওই যেখানটা আর কি বিছানা করে শুয়েছিল তারা, ওই তখনকার দিনে গ্রামে কি মেঝেতেই হয়তো শুয়েছিল বা কোনো কিছু একটা ছোটোখাটো খাটের ওপর শুয়েছিল, বলেছে সে মেয়েটি দেখতে পেয়েছে, ছোট্ট মেয়েটি, যে কমলা কিন্তু ওই মেঝেতেই শুয়ে থাক বা কোনো খাটের ওপরেই শুয়ে থাক, সেখান থেকে প্রায় 2-3 হাত ওপরে উঠে সে কিন্তু ভাসছে। আর ওই খাটের বা ওই মেঝের, ওদের বিছানার চারপাশে কিন্তু প্রচুর অবয়ব দাঁড়িয়ে আছে, যেগুলো বিভৎস অবয়ব ওই চারপাশে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, কালো কালো বিচ্ছিরি বিভৎস অবয়ব। এবার এই মেয়েটি জানিয়েছে যে আমি প্রদীপ জ্বলছে, সেই প্রদীপের যে ছায়া, এই আলোতে ওই ছায়ামূর্তিগুলোকে কিন্তু সে পরিষ্কার দেখতে পেয়েছে। এটা শুনে তো বাড়ির সকলে তো মেয়েটি মানে বাচ্চাটিকে ধমক ধমক দিতে থাকে, কি বলছিস, এইগুলো দেখেছিস, এই সেই। আর ওরা যখন গেছে তখন দেখেছে যে কমলা কিন্তু ঠিকঠাক মতো শুয়ে আছে এবং সেও অবাক হয়ে উঠে বসে রয়েছে, কিন্তু সে তো কোনো কথা বলে না, কিচ্ছু করে না। তখন তো সবাই তাকে ধমক ধমক দেয়, কি বলছিস এরকম কথা। তা যাই হোক, সেই দিনটা তো ওইভাবে কেটে যায়। আচ্ছা, এই রকম ঘটনাটা যেদিন বাড়িতে ঘটে তা কেউ বিশ্বাস করেনি, কারণ ছোট বাচ্চা মেয়ে রাত্রিবেলা প্রদীপের আলোতে কি দেখেছে না দেখেছে কেউ অতটা গুরুত্ব দেয়নি।
কিন্তু বাড়ির লোক এটা বুঝতে পারে যে ওর কিন্তু কোনো একটা পরিবর্তন হয়েছে। এবার তখন কিন্তু ওরা সমাজের সব সুবিধা পাচ্ছিল না, কেন বললাম তো ওদের এক ঘরে পুরো করে ফেলা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তখনকার দিনে অনেক মানুষ এই টুকটাক ব্যাপার স্যাপার বুঝতে পারতো। এরকম একজনকে কিন্তু অনেক রিকোয়েস্ট করে ওর দাদারা বাবা ধরে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর তিনি ওকে দেখে কিন্তু প্রচণ্ড, মানে এক ঝলক দেখেই প্রচণ্ড ভয় পেয়ে যান, এবং ওকে কিছুমাত্র কথা না বলে, ওকে কোনো প্রশ্ন না করে, কারণ ও কাউরই কথার কোনো উত্তর দিত না, হ্যাঁ, কিচ্ছু না করে উনি কিন্তু বাড়ির বড়দেরকে বলেন যে আপনারা একটু সরে আসুন, আমি কথা বলছি। তখন ওর বাবা এগিয়ে যায়, দাদারা এগিয়ে যায়। তখন বলে যে ওকে যেহেতু শ্মশান ভূমে চিতার ওপরে তুলে ফেলা হয়েছিল এবং অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছিল, সেহেতু ওখানকার প্রচুর আত্মা বা স্পিরিট ওকে কিন্তু পুরো ঘিরে রেখেছে। ওই জন্যই কিন্তু ও আর কোনোদিনও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, এবং ও কিন্তু আবার কিন্তু সেই গিয়ে কিন্তু ওকে মানে ওর কিন্তু এখন আছে, উনি দেখে যেটা বলেছেন যে ও কিন্তু পুড়েই মারা যাবে। ও কিন্তু নর্মাল কোনোভাবে মারা যাবে না, ও কিন্তু পুড়েই মারা যাবে। তখন এরা বলে যে আপনি কিচ্ছু করতে পারবেন না। বললো না, আমি কেন, কেউ কিছুই করতে পারবে না, কারণ প্রচুর আত্মা কিন্তু ওর ওপর ভর করে আছে, যেহেতু ও শ্মশান ভূমে ওই জ্বলন্ত চিতার ওপর থেকে ওকে নামিয়ে ফিরিয়ে আনা হয়েছিল। তো যাই হোক, পরিবারটি তো প্রচণ্ড মানে আতঙ্কের মধ্যে চলে যায় যে এই মেয়ে বলে দিয়ে গেছে যে পুড়ে মারা যাবে, আবার কোথায় কি করবে না করবে সবটি সময় কিন্তু ওকে চোখে চোখে রাখা হয়। কিন্তু মাঝে মধ্যেই এবার কি গ্রামবাসীরাও তো ফলো করতো যে ওর মধ্যে স্বাভাবিকতা আর নেই, ও পুরো কে কি বলছে না বলছে এরকমভাবে ও থাকতো। তো ওকে সবাই বলা শুরু করে ও পাগল হয়ে গেছে, হ্যাঁ এরকম তখনকার দিনে কিছু মানুষের মধ্যে কিছু দেখলে ও পাগল হয়ে গেছে। তো মাঝে মধ্যেই কারো যদি একটু চোখের আড়াল হতো, ওকে আর খুঁজে পাওয়া যেত না কমলাকে। এবার খোঁজ 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 কোথায় গেছে কোথায় গেছে, দেখা যাচ্ছে যে ওই শ্মশানের মধ্যে ঢুকে চুপচাপ হয়তো কোনো গাছের তলায় বসে আছে। যখনই ফাঁক পেত ওই শ্মশানে কিন্তু ও চলে যেত, আবার তাকে ভুলিয়ে ভালিয়ে টেনে হিঁচড়ে তাকে নিয়ে আসা হতো। এরকমভাবেই কিন্তু দিন চলছিল। তা তখন তো পরিবারের লোকেরাও ভেবেছিল, বুঝতে পেরেছিল যে না, বাচ্চা সেদিনকার ওই দাদার বড়দার যে মেয়েটি সে সত্যি কথা বলেছিল। তারপর থেকে কিন্তু ওর মা কিন্তু, উনি অসুস্থই ছিলেন, মেয়েকে নিজের কাছে এনে রাখতে মানে রাখা শুরু করেন। তো ও কমলার মার কাছে থাকতো। আচ্ছা, কমলাকে যবে থেকে মায়ের কাছে নিয়ে আসা হয় তার ঠিক দিন 7 মধ্যে কিন্তু ওই ভদ্রমহিলা মারা যান। কারণ কমলাকে নিয়ে তো একটা সময় তার উপর দিয়ে বিশাল ঝড় গেছে, তবে থেকেই তিনি অসুস্থ, এবং তারপরে মেয়েকে এই সতী হওয়া থেকে ফিরিয়ে নিয়ে আসা হলো, এই সমস্ত ব্যাপার নানা ঝামেলায় ভদ্রমহিলা খুবই জর্জরিত ছিলেন এবং অসুস্থ ছিলেন। দিন 7 মধ্যে কিন্তু ভদ্রমহিলা মারা গেলেন। কিন্তু ভদ্রমহিলা যে মারা গেলেন তা তখন যখন মানে সবাই এসে এসে দেখছে যে ভদ্রমহিলা মারা গেছে, বউরা ডাকতে এসছে শাশুড়ি মাকে, কারণ কমলা তো চুপ করে ঘুম থেকে ওঠে, চুপ করে ওই বসে থাকে, বা হয়তো আরেক কিছুটা হেঁটে গিয়ে কোথাও একটা বসে পড়লো, এইরকম মানে ও কারোর সাথে কথা বলতো না, কোনো ব্যাপারও বুঝতে পারতো না। তো যাই হোক, তখন কিন্তু এসে তারা দেখেন শাশুড়ি মা যে মারা গেছেন তার মুখভঙ্গি কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর, যেন একটা কিছু দেখে ফেলেছে, এবং সেই রকম যেন চোখ ঠিকরে বেরিয়ে আসছে, এরকমভাবে কিন্তু তিনি মারা গেছেন। যাই হোক, উনি তো ভদ্রমহিলা তো মারা গেলেন। মারা যাওয়ার পর ওনাকে তো সেই দাহ করতে নিয়ে যাওয়া হবে। এবারে কমলার সে আগ্রহ প্রচণ্ড, সে কিন্তু সেই মা বডি যে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে যে চিতায় তাকে দেওয়া হবে, তখনকার দিনে তো চুলি ফুলির ব্যবস্থা না, কাঠেই পোড়ানো হতো। এবার সবার আগে আগে কমলা যাচ্ছে, তাকে টেনে রাখা যাচ্ছে না, এই রকমভাবে তার একটা মানে যাওয়ার ইচ্ছা ওই চিতার কাছে। এইভাবে দিন চলছিল, চলতে 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 একটা দিন কিন্তু মানে সকলের নজর এড়িয়ে
ওই গ্রামের দিকে রাত্রিবেলা কখন সে মা মারা যাওয়ার পর সে একাই ওই ঘরটির মধ্যে থাকতো, কখন রাত্রিবেলা কি জানি কি হয়েছে, কখন মানে সে কিছু বুঝতে পেরেছিল কিনা যে কোনো শবদেহ দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে। সেদিন নাকি খুব দুর্যোগপূর্ণ রাত ছিল, খুব দুর্যোগ ছিল। আর সেই সময় নাকি একটা ডেড বডি ওই শ্মশানে দাহ করতে নিয়ে আসা যায় হয়। তো দাহ কার্য যখন মাঝ পথে, তখন কিন্তু আকাশ খুব কালো করে আরো মানে মেঘ ঘনিয়ে আসছে দেখে ওই রাত্রিবেলা ওনারা যারা কি দাহ করতে এনেছিল তখন কিন্তু তারা ওই চিতার ইয়েটা ফেলে, মানে অর্ধ জ্বলন্ত চিতা ফেলে তারা কিন্তু পালিয়ে চলে যায়। এবং পরের দিন সকালবেলা খোঁজ 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 বাড়িতে কমলাকে কোথাও পাওয়া যায় না। তারপরে হঠাৎ করে কিছু কিছু গ্রামের মানুষ ছুটে এসে খবর দেয় যে ওই যে অর্ধদগ্ধ যে চিতা ছিল তার মধ্যে কিন্তু কমলা পুড়েই গেছে পুরোপুরি। হ্যাঁ, তার কিছু কিছু যেই জায়গাগুলো পড়েনি, গ্রামের শ্মশান বুঝতেই পারছেন, প্রচুর শেয়াল টেয়াল তারা এদিক সেদিক নিয়ে গিয়ে ফেলেছে। তো কিছু ব্যাপার হয়তো তার মুখমণ্ডল পড়েনি বা কিছু দেখে তারা শনাক্ত করেছিল যে কমলা কিন্তু এটা কমলাই। তো বাড়ির সবাই তো দৌড়ে গিয়ে দেখে যে হ্যাঁ, সেই কিন্তু চিতা থেকে যে তুলে আনা হয়েছিল সেই চিতাতেই কিন্তু সে নিজেকে মানে ওখানেই সে কিন্তু চলে গেল। আর বাড়ির কিন্তু অনেকেই দেখেছিল যে কমলা হয়তো রাত্রিবেলা বা সন্ধ্যের দিকে ঘুরে বেড়াচ্ছে, তার পেছনে কিন্তু বিশাল বড় বড় অবয়ব কিন্তু ঘুরে বেড়াতো। ওই জন্য পরের দিকে কিন্তু কমলার সাথে শুতে কোনো বউকেও কিন্তু রাজি হতো না, ও একা একাই ওই ঘরে শুতো। এবং ওই একা থাকার জন্যই, আর রাত্রিবেলা তো সবাই ঘুমায়, স্বাভাবিক ব্যাপার, ও কিন্তু কোন ফাঁকে বেরিয়ে কিন্তু ওই অর্ধদগ্ধ যে চিতা তার মধ্যে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। হয়তো ওই আত্মারাই তাকে টেনে বার করে নিয়ে গেছিল। তো এই একটা সুন্দর একটা ফুটফুটে মেয়ে, তার এই পরিণাম হয়েছিল। তা তখনকার দিনের কত ঘটনাই তো আমরা জানি না, আমরা নতুন নতুন শুনি। যেমন এই দিদি বলছিলেন যে সোফিয়া তোমাকে পরে আরেকটি ঘটনা বলবো, সেটা হচ্ছে গঙ্গায় শিশু বিসর্জন তখনকার দিনের। হ্যাঁ, এগুলো কিন্তু উনি ওনার ওই ঠাকুমার যে মা তার মানে মেয়েকে বলেছে, সেইভাবে কিন্তু ঘটনাগুলো ওই দিদি জানেন আর কি। যাই হোক বন্ধুরা, আজকের ঘটনাটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা মানে সবাই যারা রয়েছেন তারা তো এই ধরনের ঘটনা দিদিভাই দিলেন বলে শোনালাম, আরেক দিদিভাইও একটা ঘটনা ছোট্ট পাঠিয়েছেন, সেটাও আপনাদের শোনাবো। আর আবার মানে বড় ঘটনাও আসবে। আবার আজকের ঘটনার এমন খুব বড় নয়, কিন্তু বেশ একটা হাড় হিম জাগানো একটা করা ঘটনা, তো সেই ঘটনাটি শেয়ার করলাম। আর কি বলবো, আগামীকাল তো একটি পুণ্যতিথি, মহালয়া। সেই মহালয়া উপলক্ষে তর্পণের ব্যাপারটা তো চলে, আপনারা সবাই জানেন। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, দেবীপক্ষ পড়ে যাচ্ছে। তো আগাম দেবীপক্ষের অনেক অনেক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনাদের সবার পুজো খুব খুব ভালো কাটুক, মায়ের কাছে এটাই চাওয়া। যদিও দেশের বর্তমান পরিস্থিতি খুব ভালো নয়, তবু তার মধ্যেও যতটুকু যা আর কি সম্ভব সেইটুকু আর কি। মা তো বছরে একবারই আসেন। হ্যাঁ, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেটাকেও মানে পেছনে রাখতে পারছি না। এদিকে মা বছরে একবার আসেন, সেটাও একটু থেকে যাচ্ছে টুকটাক। তো আমাদের তো এবার তো বলেইছি যে আমাদের কালসোচ শাশুড়ি মা মারা গেছেন, এই জানুয়ারি মাসে ওনার বাৎসরিক হবে। তারপর তো আমরা আবার মানে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। তো আর কি বলবো, আপনারা কমেন্ট করবেন, তাতে দিদিভাইয়ের খুব ভালো লাগবে। এবং পরবর্তীতে ওই যে সেই গঙ্গায় বাচ্চা বিসর্জনের ঘটনাটা, সেটা সম্পর্কে উনি একটি ঘটনা দেবেন বলেছেন। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো রকম নিজের জীবনে ঘটা বা
কারো মুখ থেকে শুনেছেন এরম কোনো ঘটনা থাকে, অবশ্যই একটুখানি আমায় নক করবেন, জানাবেন। যদি আপনারা মনে করেন সবার সাথে শেয়ার করবেন। অনেকে লিখছেন আমাকে, আমি ফোন নাম্বারও দিচ্ছি, হয়তো তারা যোগাযোগ করবেন। আর কি বলবো, যারা নতুন পুরনো বন্ধু সবার কাছে আমার একটাই মানে কাতর আবেদন, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু যদি ভিডিও ভালো লাগে একটু আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু ছড়িয়ে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ শুনলেন ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার ভিডিওর যে কোনো নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।